জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আগের ক্লাসে আমরা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের উত্তরের পার্বত্য অঞ্চল এইরকম আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে ক্লাসটা দেখে নাও। ঠিক আছে, আজকে আমরা কোন ভাগটা করব? আমরা করব দ্য নর্দার্ন প্লেন্স। তোমাদের বলেছি যে এনসিইআরটি যে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত, ক্লাস 9 থেকে 11-12 পর্যন্ত, অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত যে ভূগোলের বইগুলো আছে সেই ভূগোলের বইগুলো ভীষণ জরুরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। তাই আমি সেই প্রত্যেকটা বই 9 থেকে 12 পর্যন্ত যে কটা ভূগোলের বই আছে এনসিইআরটি সেই সব কটা বই লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। ঠিক আছে, ভারতের ভূগোল আছে, সেখানে মানবীয় ভূগোল আছে, প্রাকৃতিক ভূগোল আছে। সেই বইগুলো পড়লে অনেকটা প্রস্তুতি সুন্দর হবে। ঠিক আছে, আমরা হিমালয় মাউন্টেন করেছিলাম, আজকে আমরা করব দ্য নর্দার্ন প্লেন্স। এই নর্দার্ন প্লেন্স কি করে তৈরি হয়েছে? আজ থেকে প্রায় বহু কোটি বছর আগে আমরা জানি হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হয়েছে। সেই হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হওয়ার সময় ভারতের যেখানে হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হয়েছে সেই জায়গায়, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের ঠিক উত্তরে, অর্থাৎ এইটা যদি আমি হিমালয় পার্বত্য অঞ্চল ধরি, এইখানে আঁকছি আমি হিমালয় পার্বত্য অঞ্চল। এটা এরকম হিমালয় পার্বত্য অঞ্চল, উঁচু পার্বত্য অঞ্চল তৈরি হয়েছিল। আর হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় ডিপ্রেশন বা গর্ত তৈরি হয়েছিল। ঠিক আছে, সেই গর্তটায় কি করেছে? সেই গর্তটায় হিমালয় থেকে আগত নদী এবং এটা হলো হিমালয়ের অংশ, আর এটা হলো মালভূমির অংশ, ভারতের প্লেটু বা মালভূমি। ঠিক আছে, উপদ্বীপীয় মালভূমি বলা হয়, উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমি থেকে আগত নদী এবং হিমালয় থেকে আগত নদী, এই যে অংশটা আছে, যে গর্ত অংশটা আছে, এখানে পলিবালি ভরাট করে আমাদের যে গাঙ্গেয় সমভূমি আছে, সিন্ধু সমভূমি আছে এবং ব্রহ্মপুত্র সমভূমি আছে সেটা ভরাট করেছে। ঠিক আছে, এই গর্তটা কি করে তৈরি হলো? যখন ভারতীয় পাত আর ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা লাগে, তখন ধাক্কা লাগার পর হিমালয় পর্বত উঁচু হয়ে যায় আর পাতের পেছনের অংশটা এরকম গর্ত হয়ে যায়। সেই গর্ত অংশটাই আজকে আমরা সমভূমি বলছি। সেখানে পলিবালি ভরাট করেছে হিমালয় থেকে আগত নদী এবং উপদ্বীপীয় মালভূমি থেকে আগত নদী। ঠিক আছে, তবে কি করে উৎপত্তি হয়েছে আমাদের ভারতীয় সমভূমি সেটা বুঝতে পারলে, এই যে এখানে যেখানে দেখছো, এই যে 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 জায়গাগুলো দেখতে পাচ্ছ একটু কম ব্রাউন যে জায়গাগুলো দেখছো, সেইগুলো ভারতের সমভূমি। ঠিক আছে, নর্দার্ন প্লেন্স। আসলে কোনগুলো? এই যে এইগুলো। ঠিক আছে, দেখো নর্দার্ন প্লেন্স লেখা আছে, এই যে নর্দার্ন প্লেন্স। সেখানে কোন নদী আছে? এখানে গঙ্গা নদী পাবে, এটা গঙ্গা নদী, এটা যমুনা নদী, ঘরঘরা নদী। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদী। এই নদীগুলো এই গাঙ্গেয় সমভূমিটা তৈরি করেছে এবং সিন্ধু সমভূমি তৈরি করছে। সিন্ধু সমভূমির কতগুলো উপনদী আছে? সিন্ধু সমভূমিতে ইন্দাস অর্থাৎ সিন্ধু নদীর ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ, এই 5টে উপনদী আছে। এরা আমাদের উত্তরের সমভূমি তৈরি করেছে। তাহলে উত্তরের সমভূমি কে আমরা কি বলি? গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড সিন্ধু সমভূমি। গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড সিন্ধু সমভূমি। অর্থাৎ আমাদের এই গাঙ্গেয় সমভূমি কি করে তৈরি হয়েছে? যে হিমালয় থেকে আগত নদী এবং উপদ্বীপীয় মালভূমি থেকে আগত নদী এইখানে পলিবালি ভরাট করে আমাদের এই গাঙ্গেয় সমভূমি, সিন্ধু সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি তৈরি করেছে। অর্থাৎ এখানে 3টে নদী মনে রাখবে, ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র, এই 3টে নদী মিলে আমাদের এই গাঙ্গেয় সমভূমি তৈরি করেছে। ঠিক আছে, বেশ। দিস প্লেন্স ইজ ফর্মড অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল মানে কি? পলিমাটি। The deposition of alluvium in a vast basin lying at the foothills of Himalaya.
অর্থাৎ এটা এই যে হিমালয় যদি ধরি, এর ঠিক ফুটহিলস কোনটা, এই যে এই অংশটা হলো ফুটহিল, যেখানে এই যে পলির নদীগুলো এসে পড়ছে, এটা হলো এর ফুটহিলস, মানে পর্বতের পাদদেশে। বেশ, ফর্মড দিস ফার্টাইল প্লেন্স, কত বছর ধরে তৈরি জমেছে, মিলিয়ন্স অফ ইয়ার্স। ইট স্প্রেডস ওভার অ্যান এরিয়া 7 লাখ স্কোয়ার কিমি, 7 লক্ষ স্কোয়ার কিমি, প্লেন্স বিং অ্যাবাউট 2400 কিমি লং, 2400 কিলোমিটার লম্বা, 240 থেকে 320 কিমি ব্রড, অর্থাৎ প্রস্থ। কি বলছে এই বিষয়টা, যে এইখান থেকে যদি আমি দেখি, প্রায় 200, কত বললো, 2400, এইখান থেকে একবারে 2400 কিলোমিটার চওড়া। আমাদের হিমালয়েও এত কিলোমিটারই চওড়া ছিল। আর কিছু কিছু জায়গায় প্রস্থ কতখানি হচ্ছে, প্রায় 240 থেকে 340। ঠিক আছে, কিছু কিছু জায়গায় কম, অর্থাৎ আসামে দেখো কম অনেকটা। ঠিক আছে, প্রস্থ কতখানি, এখানে এখানে প্রস্থ বলছে 240 থেকে 320, তাহলে এইটা হলো প্রস্থ। এখানে একটু বেশি, পশ্চিমবঙ্গের এইখানে আরো বেশি। ঠিক আছে, তাই সব জায়গায় প্রস্থ সমান নয়। লম্বালম্বি এইটা তো অনেকটা 2400, কিন্তু এটা অনেকটা বেশি নয় এই অংশটা। বেশ, এরপরে কি বলছে, ইজ এ ডেন্সলি পপুলেটেড কেন হয়েছে, তার কারণ হলো এখানে ফার্টাইল জমি অর্থাৎ উর্বর সমভূমি, আর প্রচুর পরিমাণে শিল্পায়ন হয়েছে, তাই ডেন্সলি পপুলেটেড ফিজিওগ্রাফিক ডিভিশন, সব থেকে জনঘনত্বপূর্ণ অঞ্চল এটা, উইথ এ রিচ সয়েল কভার কম্বাইন্ড উইথ অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যান্ড ফেভারেবল ক্লাইমেট, ইট ইজ এ এগ্রিকালচারালি প্রোডাক্টিভ পার্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এইটা সব থেকে ভারতের প্রোডাক্টিভ পার্ট, এইখানে সব থেকে ভারতের ফসল উৎপাদন বেশি হয়। ঠিক আছে, তাই ভারতের একে গ্রানারি অফ ইন্ডিয়া বলা হয়, গ্রানারি। ঠিক আছে, অর্থাৎ ভারতের শস্য ভান্ডার বলা হয়, গ্রানারিজ অফ ইন্ডিয়া অর ভারতের শস্য ভান্ডার এটাকে বলা হচ্ছে। তারপর কি বলছে, দ্য নর্দার্ন প্লেন্স ব্রডলি ডিভাইডেড ইন্টু 3 সেকশন, 3টে ভাগে ভাগ করা হয়। ওয়েস্টার্ন পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন্স ইজ রেফার্ড টু অ্যাজ দ্য পাঞ্জাব প্লেন্স, অর্থাৎ সব ওয়েস্টার্ন পার্টকে বলা হয় কি, পাঞ্জাব প্লেন, ওয়েস্টার্নের অংশটাকে বলা হয় পাঞ্জাব প্লেন। ঠিক আছে, মনে রাখবে। ফর্মড by the Indus and its tributaries, formed by the Indus and its tributaries, ইন্দাসের কটা আছে ট্রিবিউটারি মনে রাখবে, এটা ইন্দাস। ঠিক আছে, এই যে এখানে দেখাই, এটা হলো ইন্দাস, এটা ইন্দাস, এর 5টা ট্রিবিউটারি আছে। ঠিক আছে, এখানে সব কটা দেয়নি, ঝিলাম, এটা চেনাব, এটা রাবি, এটা বিয়াস, এটা সাতলুজ। ঠিক আছে, আমি আরেকবার বলছি, পরপর মনে রাখবে নামগুলো। একটা হলো ঝিলাম, একটা এটা, এটা চেনাব, এটা রাবি, এটা বিয়াস, আর এটা সাতলুজ। ঠিক আছে, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ, এই 3টে নদী মিলে আমাদের উত্তরের সমভূমি তৈরি করেছে। ঠিক আছে, দ্য লার্জার পার্ট অফ দিস প্লেন লাইজ ইন পাকিস্তান, সব থেকে বেশি আছে পাকিস্তানে। দ্য ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, দ্য ঝিলাম, দ্য চেনাব, the Ravi, the Bias and the Satluj originate in the Himalaya. This section of the plain is dominated by the Doabs. Doabs মানে কি বোঝায়, এই যে দেখবে এখানে যে দুটো নদীর মাঝের অংশ, অর্থাৎ ধরে নাও ঝিলাম এবং রাবি বা ইন্দাস এবং ঝিলামের মাঝের অংশ, এই যে এই অংশটা মাঝের অংশ, তাই না, এই যে এই অংশটা মাঝের, এই মাঝের অংশটা, এটা ইন্দাস নদী, এটা ঝিলাম নদী, এই মাঝের অংশটাকে বলা হয় দোয়াব। অর্থাৎ দুটো নদীর, এটা একটা নদী, এটা একটা নদী, এই যে মাঝের অংশটাকে বলা হয় দোয়াব। ঠিক আছে, দুটো নদীর মাঝের অংশকে বলা হয় দোআব, মনে থাকবে। বেশ, এখানে দোয়াব সম্পর্কে লাইন লিখেওছে, দোয়াব ইজ মেড অফ 2 words, দো মিনিং 2 and আব মিনিং ওয়াটার। সিমিলারলি পাঞ্জাব ইজ অলসো মেড আপ 2 words, পাঞ্জ মিনিং 5 and আব মিনিং ওয়াটার। অর্থাৎ পঞ্চহ্রদ পাঞ্জাবকে বলা হয়, পঞ্চহ্রদের দেশ, আর দোয়াব কথার অর্থ হলো দুটো নদীর মধ্যবর্তী অংশ।
ঠিক আছে, দুটো নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় কি দোয়াব। তাহলে এটা একটা নদী, এর মাঝের অংশটাকে, এই যে এইটাকে বলবো কি দোয়াব। ঠিক আছে, এরপরে আমরা যাব গঙ্গা প্লেন। দ্য গঙ্গা প্লেন এক্সটেন্ডস বিটুইন ঘাঘর অ্যান্ড তিস্তা রিভার। এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গঙ্গা প্লেন কোন দুটো নদীর মাঝের অংশকে বলা হয়? ঘরঘরা এবং তিস্তা রিভারের মাঝের অংশকে বলা হয়। এখানে নদী উল্লেখ করেও দিয়েছে, দেখবে আমি দেখাচ্ছি যে নদী কতদূর এক্সটেন্ডেড দেখাচ্ছে। এই যে এখানে দেখতে পাবে যে এটা হলো ঘরঘরা, এটা হলো ঘরঘরা এই অংশটা। ঠিক আছে, এই অংশটা ঘরঘরা নদী। আর তিস্তা নদী আছে এই বরাবর, তিস্তা নদী আছে এই বরাবর। ঠিক আছে, তাহলে এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত আমাদের গাঙ্গেয় সমভূমি। ঠিক আছে, যে জায়গা লাল কালি মার্ক করলাম সেই জায়গাতে ভারতের গাঙ্গেয় সমভূমি। বেশ, এরপরে কি বলছে? ইটস স্প্রেড ওভার নর্থ ইন্ডিয়া ইন হরিয়ানা। ঠিক আছে, দিল্লি, ইউপি, বিহার, পার্টলি ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ হরিয়ানাতেও পড়ছে। ঠিক আছে, এই যে হরিয়ানাতেও কিছুটা পড়ছে, বোঝা গেছে? অর্থাৎ এই যে ঘরঘরা থেকে বলছে কিন্তু কিছুটা হরিয়ানাতেও পড়ছে, বোঝা গেছে? বেশ। In the past, in the east, particularly in Assam, lies in Brahmaputra plain. আসাম কোথায় আছে? ব্রহ্মপুত্র প্লেনে আছে। The northern plains are generally described as a flat land with no variation in its relief. কোনো রকম ভাবেই ভ্যারিয়েশন নেই, ফ্ল্যাট ল্যান্ড, একটা সমতল ভূমি। ইট ইজ নট ট্রু, এটা কিন্তু সঠিক নয়। সম্পূর্ণরূপে সমতল, কোনো ভেরিয়েশন নেই, এরকম বলাটা ভুল। দিস vast plains also have diverse relief features. According to this variation relief features, the northern plains can be divided into 4 regions. Northern plains কে চারটি ভাগে ভাগ করা যায়। The rivers after descending from the mountain, যখন রিভার একটা মাউন্টেন অর্থাৎ পাহাড় থেকে নিচের দিকে নামে, deposits pebbles in a narrow belt of about 8 to 6 km in width lying parallel to the slopes of the শিবালিক. It is known as ভাবর। আমি ছবিতে আঁকাচ্ছি, তারপর এখানে পড়ি। ঠিক আছে, ভাবর কি বলছে? এখানে দেখো ছবিটা, যে এটা শিবালিক মাউন্টেন। ঠিক আছে, শিবালিক মাউন্টেন থেকে যখন নদী নিচের দিকে নামছে তখন কতগুলো সাবডিভাইড করছে নর্দার্ন প্লেন্সকে। এটা নদী নামলো, ঠিক আছে, নদী নামলো এখানে। এবার নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নামে তখন বড় বড় শিলাখণ্ড নিচের দিকে নিয়ে আসে। ঠিক আছে, শিলাখণ্ড নিচের দিকে এনে জমা করে। এই যে শিলাখণ্ড সমৃদ্ধ অঞ্চল, এটাকে বলা হয় কি ভাবর। এই অংশটা হলো আমাদের ভাবর, মনে রাখবে ভাবর। বাংলাতেও ভাবরই বলা হয়, যেখানে অনেক শিলাখণ্ড থাকবে। এর সামনের অংশে নদী, এই যে ভাবরের ভেতরে নদী কি হয়, হারিয়ে যায়, আর দেখা যায় না সহজে, কারণ শিলাগুলো নদীর জলকে এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে। তাই নদীর জলও এদিক ওদিক ছড়িয়ে যায়, আর ছড়িয়ে গিয়ে এই জায়গাটা কি হয়ে যায়, সম্পূর্ণরূপে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ঠিক আছে, সম্পূর্ণরূপে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এই অংশটা সম্পূর্ণরূপে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় কি, স্যাঁতস্যাঁতে অংশটাকে বলা হয় তরাই। ইংরেজিতেও তরাই বলা হয়। এই স্যাঁতস্যাঁতে অংশ ওয়েট পার্ট। ঠিক আছে, স্যাঁতস্যাঁতে অংশকে বলা হয় তরাই। আবার গঙ্গা নদী যখন ধীরে ধীরে একত্রিত হয়, ছড়িয়ে যাওয়া জল সব একত্রিত হয়ে যখন প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, প্রবাহিত হচ্ছে, তখন গঙ্গা নদীর দুই সাইডে প্রত্যেক বছরই প্রায় বন্যা হয়। গঙ্গা নদীর দু সাইডে প্রত্যেক বছর প্রায় বন্যা হয়। তাই এই অংশটা আমি অন্য জায়গায় আঁকছি। ঠিক আছে, এই অংশটা আমি অন্য জায়গায় আঁকছি। এই অংশটা যদি এখানে দেখাই, যে এটা গঙ্গা নদী যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। গঙ্গা নদীর দুই সাইডে প্রত্যেক বছর পলি জমা হয়, দুই সাইডে প্রত্যেক বছর বন্যা হয় আর পলি জমা হয়। তাই গঙ্গা নদীর দুই সাইডের অংশে নতুন পলি পড়ে,
নতুন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। ঠিক আছে, এই যে এই অংশটা কি, এই অংশটাকে বলা হবে কি খাদার। খাদার বা বাংলাতেও খাদার। ঠিক আছে, আর এর থেকে দূরবর্তী অংশে নদীর বন্যা সারা বছর হয় না, তাই এখানে নতুন পলি পড়ে না। সারা বছরের মধ্যে কোনো কোনো 5-6 বছর 10 বছর অন্তর বন্যা হয়, তখন পলি পড়ে, তাই এটাকে বলা হয় ভাঙ্গার। ঠিক আছে, গাঙ্গে সমভূমিতে এটা কি নতুন পলি মাটি, নতুন পলি, নিউ অ্যালুভিয়াল, নিউ অ্যালুভিয়াল সয়েল। আর এটা ভাঙ্গার, ভাঙ্গার এটা হবে পুরনো, পুরনো পলি মাটি। ঠিক আছে, সারা বছর বন্যা হয় না, তাহলে খাদারে সারা বছর বন্যা হবে, বন্যা রেগুলারলি হবে, মানে সারা বছরের মধ্যে একবার হবেই। আর এখানে বন্যা রেগুলার হয় না। ঠিক আছে, তাহলে গঙ্গা নদীর দুই সাইডে নতুন পলিমাটিযুক্ত অংশকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিমাটি সমৃদ্ধ অংশকে বলা হয় কি ভাঙ্গার। আর যেখানে পেবেলস থাকবে, বড় বড় পাথর থাকবে একবারে পাদদেশে, পর্বতের পাদদেশে, তাকে বলা হয় ভাবর। আর ভাবরের দক্ষিণ অংশকে বলা হয় কি, ভাবরের দক্ষিণ অংশ, মনে রাখবে তরাইটা হলো ভাবরের দক্ষিণ অংশ, তাই দক্ষিণ অংশ হলো ভাবরের, তাই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে ভাবরের দক্ষিণ অংশের নাম, ভাবরের দক্ষিণ অংশের নাম কি তরাই। ঠিক আছে, তরাই মানে কি স্যাঁতস্যাঁতে ভূমি, স্যাঁতস্যাঁতে ভূমি। বেশ বোঝা হয়ে গেল বিষয়টা, এবার বই থেকে পড়ে নিই। তাহলে বলছে পেবেলস ইন এ ন্যারো, পেবেলস মানে নুড়ি, বালি, পাথর একসঙ্গে জমা হচ্ছে, এখানে বড় বড় পাথর জমা হচ্ছে, তাই এটার নাম কি ভাবর। অল দা স্ট্রিম ডিসঅ্যাপিয়ার ইন দিস ভাবর, ওই যে বললাম যে ভাবরে নদীগুলো কি হয়, এই পাথরের ভেতরে হারিয়ে যায়, ভাবরের ভেতরে হারিয়ে যায় নদীগুলো, তাই বলছে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সাউথ অফ দিস বেল্ট, অর্থাৎ এর দক্ষিণ অংশে দ্য স্ট্রিমস অ্যান্ড রিভার্স আর রি-এমার্জ অ্যান্ড ক্রিয়েট এ ওয়েট সোয়াম্পি অ্যান্ড মার্শি রিজেন নোন অ্যাজ তরাই, অর্থাৎ সোয়াম্পি ভেজা ভেজা, মার্শি ভেজা ভেজা, ওয়েট ভেজা ভেজা, কাদা কাদা ভেজা ভেজা জায়গা তৈরি করে, কারণ এই শিলাগুলোর ভেতর থেকে নদী আবার বেরিয়ে আসে। ঠিক আছে, শিলাগুলোর ভেতর থেকে নদীগুলো আবার বেরিয়ে আসে, তাই একে কি বলা হচ্ছে তরাই, স্যাঁতস্যাঁতে এলাকা। দিস ওয়াজ এ থিকলি ফরেস্টেড রিজন ফুল ওয়াইল্ড লাইফ, অর্থাৎ এটা একটা থিকলি ফরেস্ট এরিয়া, মনে রাখবে কোন ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে সব থেকে ফরেস্ট বেশি আছে, থিকলি ফরেস্ট আছে সমভূমিতে, সেটা হবে তরাই। দ্য ফরেস্ট হ্যাভ বিন cleared to create agriculture land and to settle migrants from Pakistan after partition, এই জায়গাগুলোতে অনেক মানুষ কি করেছে, বনভূমি কেটে দিয়ে বসতি স্থাপন করেছে, যখন পাকিস্তান থেকে মানুষ মাইগ্রেন্ট করে এসেছিল, অর্থাৎ পরিব্রাজন করে এসেছিল। লোকেট দুধওয়া ন্যাশনাল পার্ক ইন দিস রিজন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় আছে এই এলাকায়, সেটা তোমাদের বলছি, লিখে নাও। এই দুধওয়া ন্যাশনাল পার্ক আছে কোথায়, উত্তরপ্রদেশে। ঠিক আছে, কোথায় আছে, ইউপিতে, টাইগার রিজার্ভ, টাইগার আছে। ঠিক আছে, টাইগার রিজার্ভ আছে এখানে, ইম্পর্টেন্স তরাই রিজনে একটা টাইগার রিজার্ভ। ঠিক আছে, তারপরে আছে দ্য লার্জেস্ট পার্ট অফ নর্দার্ন প্লেন ইজ ফর্মড ওল্ডার অ্যালুভিয়াম, এখানে মনে রাখবে যে লার্জেস্ট পার্ট সব থেকে বেশি পরিমাণে তৈরি হয়েছে কি দিয়ে, ওল্ডার অ্যালুভিয়াম দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তাই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে সব থেকে বেশি কোন ধরনের অ্যালুভিয়াম, ওল্ডার অ্যালুভিয়াম। ইট লাইজ অ্যাভাব দ্য ফ্লাড প্লেন্স অফ রিভার্স অ্যান্ড প্রেজেন্টস এ টেরাস লাইক ফিচার্স, টেরাস লাইক ফিচার মানে কি ধাপের মতো, দিস পার্ট নোন অ্যাজ ভাঙ্গার। আমি টেরাস লাইক ফিচার্স কেন বলছে আমি দেখাচ্ছি, অর্থাৎ এইটা নদী, একটু এক্সটেনশন করি তাহলে ভালো হবে।
দেখো এই জায়গাটা দিয়ে নদী যাচ্ছে, নদী কোথা দিয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা দিয়ে নদী আসছে, নদী আসছে এখান দিয়ে। আর চারপাশে সিঁড়ির ধাপের মতো এই জায়গাতে কি হয়েছে, নেমেছে। এটা একটা কি হয়েছে, যে এই জায়গাতে নদী এই জায়গাতে যেখানে এই জায়গাতে দেখো যে এই জায়গাতে প্রত্যেক বছর বন্যা হয়, তাই এটা কি হয়েছে, এই জায়গাটাই হয়েছে যে প্লাবন ভূমি অর্থাৎ খাদা। ঠিক আছে, এটা হলো খাদা। এই দুটো নদীর দুই সাইডে খাদা। আর এই অংশতে এই যে এই জায়গাতে সারা বছর বন্যা হয় না, কোনো কোনো সময় হয় বন্যা। ঠিক আছে, তাই এটা একটা সিঁড়ির ধাপের মতো তৈরি করেছে। আর এটাকে কি বলা হবে, ভাঙ্গা। ঠিক আছে, নদীর একদম কাছাকাছি যেখানে জল প্রায় কাছাকাছি এলাকা দিয়ে প্রবাহিত হয়, আর সেই জায়গায় প্রতি বছরই বন্যা হয়, তাই খাদার অর্থাৎ নবীন পলিমাটি তৈরি হয়। আর তার দুই সাইডে, খাদারের দুই সাইডে প্রায় বন্যা অনেক বছর পর পর হয়, অন্তর হয়। তাই এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ভাঙ্গা। ঠিক আছে, এটা হলো ভাঙ্গা। বেশ, এখানে সেটাই বলছে টেরাস লাইক ফিচার্স, বোঝা গেছে। দেখো এখানে কোথায় ছিল, হ্যাঁ, দিস পার্ট নোন অ্যাজ ভাঙ্গার, দ্য সয়েল ইন দিস রিজন কন্টেন্ট ক্যালকেরাস ডিপোজিট। মনে রাখবে ক্যালকেরাস ডিপোজিট মানে কি, এখানে কঙ্কর বেশি, কঙ্কর পাথর সমৃদ্ধ। The newer younger deposits of flat plains are called khadar. Khadar হলো নতুন। They are renewed almost every year and so are fertile. This ideal for intensive agriculture. Intensive agriculture বলতে কি বোঝায়, অর্থাৎ জমিটা সীমিত, ছোট জমি কিন্তু ফসল উৎপাদন প্রচুর হয়। ইন্টেন্সিভ এগ্রিকালচার হলো জমি ছোট কিন্তু ফসল উৎপাদন প্রচুর হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি, ইন্টেন্সিভ এগ্রিকালচার। জমি ছোট কিন্তু ফসল উৎপাদন বেশি হচ্ছে, প্রযুক্তিও ব্যবহার হচ্ছে কিছুটা। ঠিক আছে, তাহলে আমাদের ভারতের যে নর্দার্ন প্লেন সেটা বোঝা গেল। এই যে এটা মনে রাখবে যে ক্যাঙ্কার কোথায় আছে, ভাঙ্গারে। আর নর্দার্ন প্লেন সব থেকে বেশি ওল্ড অ্যালুভিয়াম সয়েলই আছে। আর এই যে ভাবর তরাই স্যাঁতস্যাঁতে ভূমি যেটা বললাম সেটা মনে রাখবে। এখানে ছবিটা একটু মডিফাই করো। এই যে এখানে অতখানি ছড়াবে না নদী, নদী ছড়াবে এইখানে। নদী কোথায় ছড়াবে, নদী ছড়াবে ভাবরের কাছেই, নদী এদিক ওদিক ছড়িয়ে যাবে। ঠিক আছে, বেশ। এরপরে আমাদের পেনিনসুলা প্লেটু অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমি হলো ভারতের সব থেকে প্রাচীন এবং এখানে সব থেকে স্টেবল। এটা ওল্ড, সব থেকে ওল্ড প্লাস স্টেবল। ঠিক আছে, সব থেকে প্রাচীন ভূপ্রাকৃতিক বিভাগ। কি বলছে পেনিনসুলার প্লেটুতে, the Peninsula Plateau is a tableland composed of old crystalline, igneous and metamorphic rock. মনে রাখবে এটা যে ভারতের পেনিনসুলার প্লেটু সব থেকে বেশি ক্রিস্টালাইন, ইগনিয়াস এবং মেটামরফিক রকই আছে। ঠিক আছে, it was formed due to the breaking and drifting of Gondwana land and thus making it a part of the oldest landmass. সব থেকে oldest landmass এটা। The plateau has broad and shallow valleys and rounded hills. এটা অনেকটা বড় শ্যালো ভ্যালিজ, ঠিক আছে, অগভীর উপত্যকা আছে এবং রাউন্ডেড হিল আছে অর্থাৎ গোলাকৃতি ভূমিরূপ আছে। এটা মনে রাখবে। গ্রানাইট জাতীয় শিলায় কি হয়, গ্রানাইট জাতীয় শিলায় তৈরি হয় গোলাকৃতি ভূমি, আর ব্যাসাল জাতীয় শিলায় তৈরি হয় চ্যাপ্টা আকৃতি ভূমি। আর ডেকান প্লেটুটা হলো চ্যাপ্টা আকৃতির ভূমিভাগ। ঠিক আছে, আর আমাদের ছোটনাগপুর মালভূমিটা হলো গোলাকার ভূমিভাগ, কারণ গ্রানাইট শিলা দিয়ে তৈরি।
This plateau consists of two broad division, namely the Central Highlands একটা ভাগ আর একটা ভাগ হলো Deccan Highlands, Deccan Plateau, ঠিক আছে, Central Highland and Deccan Plateau, এই দুটো মনে রাখবে, দুটো ভাগে ভাগ করা হয়। The part of the Peninsula Plateau lying to the north of the Narmada River covering a major area of the Malwa Plateau is known as the Central Highland. Central Highland মানে কোনটাকে বললো, যে the part of Peninsula Plateau lying to the north Narmada River, নর্মদা রিভারের নর্থে আছে, কভারিং মেজর এরিয়া of the Malwa Plateau, Malwa Plateau আছে, is known as the Central Highlands, আমাদের কেন্দ্রীয় উচ্চভূমি। The Vindhyan range is bound by the Satpura range on the south and Aravallis on the northwest. এই বিন্ধ্য আর সাতপুরা কোথায় আছে দেখাচ্ছি আমি। The further westward extension gradually merges with the sandy rocky desert of Rajasthan. ঠিক আছে, তাহলে এটা আমাদের কি, এটা হলো আমাদের নর্মদা রিভারের নর্দার্ন পার্টের কথা বলছি। নর্মদা রিভারের নর্দার্ন পার্টে মালবা প্লেটু আছে আর কি বিন্ধ্য রেঞ্জ আছে। ঠিক আছে, দ্য ফ্লো অফ দ্য রিভার্স ড্রেনিং দিস রিজন নেমলি দ্য চম্বল, এখানে কোন কোন রিভার আছে, চম্বল, সিন্ধ, বেতোয়া অ্যান্ড কেন is from southwest to north east thus indicating the slope, অর্থাৎ এই জায়গাটা কি বলছে, দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাবে, এইখানে সাতপুরা রেঞ্জ দেখতে পাচ্ছ নিশ্চয়ই আপাতত। এই যে এটা হলো নর্মদা নদী, এই যে এখান দিয়ে গেছে, এই যে নর্মদা নদী, এটা নর্মদা নদী গেছে এটা। এই নর্মদা নদীর উত্তরে এটা হলো বিন্ধ্য রেঞ্জ, বিন্ধ্য রেঞ্জ দেখতে পেয়েছো, বিন্ধ্য রেঞ্জ, এটা হলো মালবা প্লেটু, ঠিক আছে। আর এখানে কি আছে, আরাবল্লী রেঞ্জ পর্যন্ত অংশ প্লাস ডেজার্টে মিশে গেছে, ঠিক আছে, শেষ পর্যন্ত দক্ষিণতম মালভূমির অংশ মিশে গেছে। এখানে কোন কোন নদী আছে, চম্বল নদী আছে, চম্বল, বেতোয়া, কেন, ঠিক আছে, চম্বল, বেতোয়া, কেন, এই নদীগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে, এই দিকে যাচ্ছে, তীরটা দিয়েছি সেই দিকে যাচ্ছে, ঠিক আছে, ম্যাপে দেখে নিলে কোথায় আছে। বেশ, এরপর দেখো, এরপরে কি আছে, দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস আর ওয়াইডার ইন দ্য ওয়েস্ট বাট ন্যারোয়ার ইন দ্য ইস্ট। সেন্ট্রাল হাইল্যান্ডটা কি, যে ওয়েস্টের দিক থেকে বেশি প্রশস্ত এবং ইস্টের দিকে কম প্রশস্ত। দ্য ইস্টওয়ার্ড এক্সটেনশন অফ দিস প্লেটু আর লোকালি নোন অ্যাজ দ্য বুন্দেলখন্ড। ইস্টার্নওয়ার্ড অংশটাকে কি বলা হয়, বুন্দেলখন্ড আর বাগেলখন্ড, মনে রাখবে। সেন্ট্রাল হাইল্যান্ডের ইস্টার্নওয়ার্ড অংশকে বলা হয় বুন্দেলখন্ড অ্যান্ড বাঘেলখন্ড। বেশ, এরপরে দেখো, দ্য ছোটনাগপুর প্লেটু মার্কস দ্য ফার্দার ইস্টওয়ার্ড এক্সটেনশন ড্রেন বাই দ্য দামোদর রিভার। এই ছোটনাগপুর প্লেটুকে দুটো ভাগে ভাগ করেছে এই দামোদর রিভারই, ঠিক আছে। দ্য ডেকান প্লেটু ইজ ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাস। ডেকান প্লেটু কি একটা, এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল সেন্ট্রাল হাইল্যান্ডস অ্যান্ড ডেকান প্লেটু মধ্যে সেন্ট্রাল হাইল্যান্ড হয়ে গেল। এবার ডেকান প্লেটুটা করবো। ডেকান প্লেটু ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাস দ্যাট লাইস সাউথ অফ দ্য রিভার নর্মদা, অর্থাৎ নর্মদা নদীর দক্ষিণে, অর্থাৎ মনে রাখবে নর্মদা নদী দিয়ে আমরা পেনিনসুলা প্লেটুকে দুটো ভাগে ভাগ করলাম। নর্মদা নদী দিয়ে আমরা পেনিনসুলা প্লেটুকে দুটো ভাগে ভাগ করলাম, একটা সেন্ট্রাল হাইল্যান্ড আর একটা ডেকান প্লেটু। দ্য সাতপুরা রেঞ্জ flanks its broad base in the north, while the Mahadev, Kaimur Hills and the Moikal range from its easternward extension. Easternward extension কি কি আছে, মহাদেব, কৈমুর হিলস, মৈকাল রেঞ্জ from its easternward extension. Locate these hills and range in the physical map of India, করতে হবে না। The Deccan Plateau is higher in the west. ডেকান প্লেটু কোন দিকে ওয়েস্ট বেশি, উচ্চতা বেশি, এটাও মনে রাখবে। ডেকান প্লেটু পশ্চিম দিকটা বেশি উঁচু, ঠিক আছে, আর স্লোপ জেনারেলি ইস্টওয়ার্ডস, আর কোন দিকে আছে, ঢালটা পূর্ব দিকে। An extension of the plateau is also visible in the northeast.
নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিকেও কিছুটা ভিজিবল আছে এই ডেকান প্লেটুটা। লোকালি নোন অ্যাজ দ্য মেঘালয়া কার্বি অ্যাংলং প্লেটু অ্যান্ড নর্দার্ন চাচার হিলস। It's separated by a fault from the ছোটনাগপুর প্লেটু। অর্থাৎ মেঘালয়া, কার্বি অ্যাংলং প্লেটু অ্যান্ড নর্দার্ন চাচার হিলস এই কটা সব আলাদা হয়েছে একটা চ্যুতি দ্বারা, ঠিক আছে, ফ্রম দা ছোটনাগপুর প্লেটু, একটা চ্যুতি দ্বারা এই তিনটে জায়গা আলাদা হয়েছে, ঠিক আছে। এই যে ফল্ট লাইনটা, সেই ফল্ট লাইনটা মনে রাখবে, আমি লিখে দিচ্ছি স্টার মেরে, লিখে নাও মালদা ফল্ট, ঠিক আছে, মালদা ফল্ট মনে থাকবে, মালদা ফল্ট অলসো নোন অ্যাজ মালদা ফল্টও বলে বা মালদা গ্যাপও বলে। ছোটনাগপুর প্লেটু থেকে মেঘালয় প্লেটু আলাদা হয়েছে, বা মালদা লাইনমেন্টও বলে। লিনিয়ামেন্ট মনে রাখবে, ঠিক আছে। মালদা ফল্ট লাইন, মালদা গ্যাপ, মালদা লিনিয়ামেন্ট, মালদা লিনিয়ামেন্ট। বেশ, মালদা গ্যাপ দিয়ে মনে রাখবে। অর্থাৎ ছোটনাগপুর প্লেটু আর মেঘালয় প্লেটু, কার্বি অ্যাংলং প্লেটু অ্যান্ড নর্দার্ন সাচার হিলস এগুলো সেপারেট হয়েছে একটা ফল্ট দ্বারা, সেই ফল্টটার নাম হলো মালদা ফল্ট। এরপরে দ্য থ্রি প্রমিনেন্ট হিল রেঞ্জ ফ্রম ওয়েস্ট টু ইস্ট আর দ্য গারো, খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিল। ভীষণ ইম্পর্টেন্ট হিল এই তিনটের জন্য মৌসিনরাম চেরুপুঞ্জিতে খুব ভালো রকম ভাবে বৃষ্টি হয়। অর্থাৎ এই তিনটে পর্বত ফানেলের মতো আছে, তাই আরো বেশি করে বৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল এটা। এরপর আছে দ্য ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড ইস্টার্ন ঘাটস মার্ক দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন এজ অফ দ্য ডেকান প্লেটু। এখানে মনে রাখবি ইস্টার্ন আর ওয়েস্টার্ন এজ কোনটা, ইস্টার্ন ঘাটস আর ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে। এটা কোথায় আছে, পূর্ব দিকে আছে। ওয়েস্টার্ন ঘাটস লাই প্যারালাল টু দ্য ওয়েস্ট কোস্ট, উত্তর ওয়েস্ট কোস্ট অর্থাৎ প্যারালাল টু দ্য ওয়েস্ট কোস্ট, অর্থাৎ পশ্চিমের যে উপকূল অঞ্চল আছে তার একদম প্যারালালে অবস্থান করছে। অর্থাৎ এটা যদি ভারতের ম্যাপ হয়, তবে এইখানে এই যে এটা হলো পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে, এটা পশ্চিমঘাট পর্বত আর এটা পূর্বঘাট পর্বত, সেটাই ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড ইস্টার্ন ঘাট বলছে। মার্ক ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ দ্য edges of Deccan Plateau respectively. Western Ghats lie parallel to the western coast. They are continuous. মনে রাখবো ওয়েস্টার্ন ঘাট যেটা আঁকলাম কোনো রকম ব্রোকেন দিয়েছি কি, কিন্তু ইস্ট কোস্ট যখন এঁকেছি তখন এরকম ব্রোকেন দিতে হবে, তার কারণ ইস্ট কোস্ট টোটালি কন্টিনিউয়াস নয়, মাঝে মাঝে ব্রেক নিয়েছে, ঠিক আছে, মাঝে মাঝে ব্রেক নিয়েছে, এরকম আছে, প্লাস মাঝে মাঝে ব্রেক নিয়েছে। কিন্তু ওয়েস্টার্ন কোস্ট এরকম ব্রেক হয়নি, তার কারণ কি, ইস্টার্ন কোস্ট নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ভেঙে গেছে, আর ওয়েস্টার্ন কোস্ট এরকম ভাঙেনি। আর তারপর কি বলছে, দে আর কন্টিনিউয়াস অ্যান্ড ক্যান ক্রস থ্রু পাসেস অনলি। অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটস আমরা শুধুমাত্র পাস, অর্থাৎ না দুটো পাহাড়ের বা পর্বতের মাঝের অংশকে বলা হয় পাস, যদি একটা বা দুটো গাড়ি যেতে পারে। তেমন এখানে লোকেট দ্য থল, ভোর অ্যান্ড পাল ঘাটস ইন দ্য ফিজিক্যাল ম্যাপ। ভোরঘাট কোথায় আছে, কি বললো, থলঘাট, ভোরঘাট আর পালঘাট। এখানে যে ওয়েস্টার্ন কোস্ট আছে সেই ওয়েস্টার্ন কোস্টের কতগুলো পাস আছে, সেই পাসগুলো আমি বলছি, শুনে নাও। এটা হলো একটা পাস, এটা আর একটা পাস,
এটা আর একটা একবারে এখানে আছে। এই তিনটে পাসের নাম হলো, প্রথমটা হলো থলঘাট, প্রথমটা হলো থলঘাট, এটা হলো থলঘাট। দুটো গাড়ি মোটামুটি পাস হতে পারে এরকম অংশকে বলা হয় পাস বা গিরিপথ। এটা হলো থলঘাট। কোথা থেকে কোথায় আছে? নাসিক থেকে মুম্বাই, নাসিক থেকে মুম্বাই। আর এটা কোথায় আছে? এটা আছে পুনে থেকে মুম্বাই। পুনে থেকে মুম্বাই। আর লাস্টে আছে এর নাম হলো পালঘাট। পালঘাট আছে কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ু থেকে কোথায় যাওয়া যায়? কেরালে যাওয়া যায়, কেরালা। এইগুলো হলো ভারতের এগুলো কি ভারতের পশ্চিমঘাট পর্বতের গিরিপথ। পশ্চিমঘাট পর্বতের একটা আঞ্চলিক নাম আছে, মনে রাখবে। পশ্চিমঘাট পর্বতের আঞ্চলিক নাম কি? সাহাদ্রি। সাহাদ্রি। আর পূর্বঘাটের আঞ্চলিক নাম কি? মালায়াদ্রি। ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? ভাবুলমালা। নাম কি? ভাবুলমালা। ঠিক আছে, আমরা পাবো। পূর্বঘাটের হলো জিন্দাগাদা। বেশ। তারপর বলেছে দ্য ওয়েস্টার্ন ঘাটস আর হায়ার দ্যান দ্য ইস্টার্ন ঘাটস। বড় ওয়েস্টার্ন ঘাটসটা উঁচু বেশি, আর ইস্টার্ন ঘাটটা বেশি উঁচু নয়। দেয়ার average elevation is 900 to 160 meters as against 600 meters of the eastern ঘাটস। ঠিক আছে, অ্যাভারেজ এলিভেশন কত আছে পশ্চিম ঘাটের? বরফ আর এতটাই আছে উচ্চতা যে বরফ পড়বে না, হিমাবাহ জমবে না। ঠিক আছে। The eastern Ghats stretch from Mahanadi Valley to the Nilgiris in the south. The eastern Ghats are discontinuing and irregular and dissected by rivers draining into Bay of Bengal. অর্থাৎ ইস্টার্ন ঘাটস স্ট্রেচ ফ্রম মহানদী ভ্যালি থেকে একবারে নীলগিরি সাউথ পর্যন্ত। অর্থাৎ এখানে মনে রাখবে যে যেখানে এসে পশ্চিমঘাট আর পূর্বঘাট মিলল, এই জায়গাটা আছে কি? নীলগিরি পর্বত। এখানে নীলগিরি পর্বত আছে। ঠিক আছে, এই নীলগিরি পর্বতে এসে ভারতের পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত মিলেছে। মহানদী ভ্যালি থেকে স্টার্ট হয়েছে, মনে রাখবে এটা। নীলগিরিকে একটা পর্বত গ্রন্থিও বলা হয়। পর্বত গ্রন্থি মানে যেখান থেকে অনেক কটা পর্বত চারপাশে ছড়িয়ে গেছে। The eastern Ghats are discontinuing and irregular and dissected by rivers draining into the Bay of Bengal. ইস্টার্ন ঘাটস অনেকটা বিশৃঙ্খলা, অর্থাৎ বিশৃঙ্খলা মানে কি? যে অনেকটাও ডিসকন্টিনিউয়াস অর্থাৎ ইরেগুলার, পরপর নয়, মাঝে মাঝে কি আছে? এই যে ভাঙন আছে, ফাটল আছে, তাই এটাকে বলছে কি? ডিসকন্টিনিউয়াস আর ইরেগুলার। অ্যান্ড ডাইসেক্টেড বাই রিভার্স, অর্থাৎ রিভার দ্বারা কাটিং হয়ে গেছে। দ্য ওয়েস্টার্ন ঘাটস কজ অরোগ্রাফিক রেন। মনে রাখবে পশ্চিমঘাট পর্বত আছে বলেই, এই যে এখানে পশ্চিমঘাট পর্বত আছে বলে এখান থেকে জলীয় বাষ্প নিয়ে মৌসুমী বায়ু যখন যায় তখন পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি ঘটায়। অর্থাৎ এখান থেকে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যাচ্ছে, পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি ঘটাচ্ছে। ঠিক আছে, তাই বলছে অরোগ্রাফিক রেনফলও ঘটাতে সাহায্য করে। বাই দ্য ফেসিং দ্য রেন বিয়ারিং মোয়েস্ট উইন্ডস টু রাইজ অ্যালং দ্য ওয়েস্টার্ন স্লোপ অফ দ্য ঘাটস। অর্থাৎ কি বলছে? যে ওয়েস্টার্ন ঘাট যেখান দিয়ে উইন্ড আসে প্রথম, সেখানেই ধাক্কা লাগে ওয়েস্টার্ন পার্টে। দ্য ওয়েস্টার্ন ঘাটস আর নোন বাই ডিফারেন্ট লোকাল নেমস। ওই যে বললাম ডিফারেন্ট লোকাল নেমস। ওয়েস্টার্ন ঘাটের
লোকাল নেমস কি সাহাদ্রি আর পূর্বঘাটের মালায়াদ্রি। The facing the rain-bearing moist winds to rise along the western slope of the Ghats. Rain-bearing winds অর্থাৎ যে বাতাস থেকে বৃষ্টি হবে এরকম উইন্ডস ওয়েস্টার্ন ঘাটের মধ্য দিয়ে উপরে যায়। The western Ghats are also known by the different local names. The height of the western Ghats progressively increase কেন হচ্ছে? কারণ পাত এখনো প্রবেশ করছে, ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচে এখনো ঢুকছে। The highest peaks include the Anaimudi and the Dodabeta. Mohendragiri 1501 meters Mohendragiri, ঠিক আছে, is the highest peak of the eastern Ghat. এটা নয়, হাইয়েস্ট পিক মনে রাখবে জিন্দা গাদা, এটা উত্তর হবে না, জিন্দা গাদা, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দা গাদা, ঠিক আছে, ভারতের পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। শেবরি হিলস, এখানে শেবরি হিলস আছে, অ্যান্ড জাভেদি হিলস আর লোকেটেড টু দ্য সাউথ ইস্ট অফ দ্য Eastern Ghats. Locate the famous hill station উদগামানা। উদ, এই প্রোনাউন্সিয়েশনটা অনেকটা বড় কারণ দক্ষিণ ভারতের এটাকে কি বলা হয়? কোদাই কানাল বলা হয়। এখানে উটি আছে, উটি। One of the distinct features of the peninsular plateau is the black soil. মনে রাখবে ব্ল্যাক সয়েল দিয়ে তৈরি এটা, known as Deccan Trap. সিঁড়ি ধাপের মতো নেমে গেছে মাথা চ্যাপটা, কারণ ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি হয়েছে। This is of volcanic origin, hence the rocks are igneous. শিলাগুলো কি? যে আগ্নেয় শিলা বেশিরভাগই, ঠিক আছে। Actually these rocks have denuded over time and thus responsible for the formation of black soil. অনেকদিন আগেই উড়ে চলে গেছে কিন্তু এখনো রেসপন্সিবল ব্ল্যাক সয়েল অর্থাৎ কৃষ্ণ মাটি তৈরির ক্ষেত্রে। The Aravalli Hills lie on western and northwestern margins of the peninsula. These are highly eroded hills and are found as a broken hills. তাহলে এখানে কি বলছে? আরাবল্লী হলো আমাদের পশ্চিমে আছে, ঠিক আছে। These are highly eroded hills. সব থেকে প্রাচীনতম যদি পর্বত বলা হয় তাহলে হবে কি আরাবল্লী পর্বত সব থেকে প্রাচীনতম। They extend from Gujarat to Delhi. অর্থাৎ they extend from Gujarat to Delhi, south to northeast direction. অর্থাৎ এটা কত দূর আছে আরাবল্লী রেঞ্জ? সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট, গুজরাট থেকে দিল্লি। এরপরে আমরা যাব ইন্ডিয়ান ডেজার্টে। তবে আমাদের হয়ে গেল যে কোনটা পেনিনসুলা প্লেটু হয়ে গেল। এরপরে আমরা যাব যে ইন্ডিয়ান ডেজার্টে। দ্য ইন্ডিয়ান ডেজার্ট কি বলছে? দ্য ইন্ডিয়ান ডেজার্ট লাইস টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন মার্জিনস অফ দ্য আরাবল্লী হিলস। মনে রাখবে ইন্ডিয়ান ডেজার্ট ওয়েস্টার্ন মার্জিনে আছে, ঠিক আছে। ইট ইজ এ আন্ডুলেটিং স্যান্ডি প্লেন কভার্ড উইথ স্যান্ড ডিউনস। অর্থাৎ এখানেই আমাদের স্যান্ড ডিউনস আছে, প্রচুর বালিয়ারি আছে। দিস রিজন রিসিভ ভেরি লো রেনফল, 150 মিলিমিটার পার ইয়ারে রেনফল হয়। ইট হ্যাজ এডিড ক্লাইমেট অর্থাৎ মরু জলবায়ু অঞ্চল, আর ভেজিটেশন বা বনভূমিও খুবই কম। স্ট্রিমস অ্যাপিয়ার ডিউরিং দ্য রেনি সিজন, অর্থাৎ স্ট্রিম সবসময় দেখা যায় না কারণ বালিতে বৃষ্টি হলে জল সব শুষে নেয়। স্ট্রিম যত নদী আছে ছোট সেগুলো ভ্যানিশ হয়ে যায়, আবার বর্ষাকালে যখন জল বা বৃষ্টি হয় তখন আবার জেগে ওঠে। সুন আফটার দ্য ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য স্যান্ডি অ্যাজ দে ডু নট হ্যাভ এনাফ ওয়াটার টু রিচ সি এগেন। অর্থাৎ তাদের কোনো জলের সোর্সই থাকে না, তাই তারা গ্রীষ্মকাল এলে আবার শুকিয়ে যায়। আর এখানে মনে রাখবে লুনি নদী ভারতের একটা, অর্থাৎ ভারতের একটা অন্তর্বাহিনী নদী বলা হয় লুনিকে, ঠিক আছে। ইন্টারকন্টিনেন্টাল রিভার। দেখো এটা ইন্টারকন্টিনেন্টাল নয়, এটা একটা অন্তর্বাহিনী নদী, অর্থাৎ দেশের মধ্যে শুরু হয়ে দেশের কোনো হ্রদেই পতিত হবে, ঠিক আছে। দেশের মধ্যে তৈরি হয়ে দেশের কোন একটা হ্রদেই পতিত হবে, তাই লুনি ভারতের একটা প্রধান অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী
বাহিনী নদী, ঠিক আছে, অন্তর্বাহিনী নদী। এই নদী হলো ডেজার্ট, ইন্ডিয়ান ডেজার্টের সব থেকে বড় নদী, ঠিক আছে। এই ডেজার্টে সব থেকে বড় নদী হলো লুনি, ঠিক আছে। বেশ, এরপরে মোর প্রমিনেন্ট আর কি আছে এখানে, হ্যাঁ, বারখানস ক্রিসেন্সিভ ডিউনস কভার লার্জার এরিয়াস বা লঙ্গিটিউডিনাল ডুনস বিকাম more prominent near the Indo-Pakistan boundary. If you visit Jaisalmer, you may go to see the group of Barkhans. অর্থাৎ ভারতের ইন্ডিয়ান ডেজার্টের এখানে মনে রাখবে লুনি একটা ভারতের অন্তর্বাহিনী নদী, যেটা ইন্ডিয়ান ডেজার্টের সব থেকে বড় দৈর্ঘ্যের সাপেক্ষে নদী, সব থেকে বড় দৈর্ঘ্যের সাপেক্ষে নদী, ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো কোস্টাল প্লেন্স। কোস্টাল প্লেন্স গুলো পড়তে হবে আমাদের। কোস্টাল প্লেন্স আমাদের কি কি আছে দেখি কি বলছে, যে আমি একবার কোস্টাল প্লেন্স গুলো একবার বলে দিই। কোস্টাল প্লেন্স গুলো তাহলে পড়াতে সুবিধা হবে, একবার ওরালি বলে দিই। এটা হলো কোঙ্কন কোস্ট, ঠিক আছে। তারপর এটা হলো কর্ণাটক কোস্ট, তারপর হলো মালাবার কোস্ট। কোঙ্কন, কর্ণাটকা কোস্ট, আর এটা মালাবার। এটা হবে মালাবার, ঠিক আছে। আর এটা হবে করমণ্ডল উপকূল, বছরে দুবার বৃষ্টি হয়। এটা হবে অন্ধ্র উপকূল, অন্ধ্র উপকূল। আর এটা হবে উৎকল উপকূল, উড়িষ্যাতে আছে উৎকল উপকূল, ঠিক আছে। আর এটা মনে রাখবে, উৎকল প্লাস অন্ধ্র উপকূল একসঙ্গে কি বলা হয়, অন্ধ্র উপকূল একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল, উত্তর সরকার উপকূল, ঠিক আছে। বোঝা গেছে, এই কটা হলো আমাদের উপকূল আছে। বেশ, এবার পড়ি উপকূলে কি কি বলছে। The peninsula plateau is flanked by stretches of narrow coastal strip running along the Arabian Sea on the west and the Bay of Bengal on the east. The western coast sandwiched between, স্যান্ডউইচ মানে বলতে চাইছে এখানে যেটা উপকূল করলাম, এখানে যেটা উপকূল করলাম এর ঠিক এই বরাবর আছে আমাদের পশ্চিমঘাট পর্বত, আর এটা পূর্বঘাট পর্বত, ঠিক আছে। তাই বলছে স্যান্ডউইচ, অর্থাৎ দুটোর মাঝে, ঠিক আছে। এখানে কি কি আছে, কোন কোন আছে, ইট ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড আরাবিয়ান সির মধ্যে কি কি আছে, ন্যারো প্লেন। ন্যারো মানে কি, এখানে মনে রাখবে যে এই যে যেটা করলাম ওয়েস্টার্ন কোস্টে, ওয়েস্টার্ন কোস্ট হলো ন্যারো, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স ন্যারো। তার কারণ কি, এই যে এখানে পশ্চিমঘাট পর্বত আছে, এখানে পশ্চিমঘাট পর্বত থাকার কারণে আমাদের যে পশ্চিম ঘাট আছে, পশ্চিম উপকূল আছে, সেটা অনেকটা ন্যারো, কিন্তু পূর্ব উপকূল ভাগটা, পর্বতটা অনেকটা দূরে আছে। তাই পূর্ব উপকূল হলো কি, পূর্ব উপকূল হলো চওড়া বেশি, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্স চওড়া কম, আর পূর্ব উপকূল চওড়া বেশি, ঠিক আছে। বেশ, ইট কনসিস্ট অফ সেকশন থ্রি সেকশন। দ্য নর্দার্ন পার্ট অফ কোস্ট কল্ড কোঙ্কন, কোঙ্কন কোথা থেকে কোথায় আছে, মুম্বাই থেকে গোয়া, দেখালাম তোমাদের। দ্য সেন্ট্রাল স্ট্রেচ কল্ড কর্নাট প্লেন, কর্নাট প্লেনও বলা হয় প্লাস কর্ণাটকও বলা হয়। while the southern stretch is referred to মালাবার কোস্ট। মনে রাখবে ইম্পর্টেন্ট কোস্টের নামগুলো,
ঠিক আছে। দ্য প্লেন্স অ্যালং বে অফ বেঙ্গল আর হোয়াইট লেভেল ইন দ্য নর্দার্ন প্লেট ইট ইজ রেফার টু দ্য নর্দার্ন সার্কার, যেটা অন্ধ্র উপকূল এবং উৎকল উপকূল মিলে তৈরি হলো। while the southern part is known as the Coromandel coast. Large rivers such as Mahanadi, Godavari, Krishna and Kaveri have formed extensive delta on this coast. অর্থাৎ এই যে এখানে নদী, এটা হলো কাবেরী নদী, গোদাবরী নদী, এটা হলো কৃষ্ণা নদী। ঠিক আছে, এই গোদাবরী কৃষ্ণা নদী মিলে ডেল্টা তৈরি করেছে পূর্ব উপকূল, এটা পূর্ব উপকূল আর এটা পশ্চিম উপকূল। পশ্চিম উপকূল চওড়া, পশ্চিম উপকূল ন্যারো অর্থাৎ ছোট, আর পূর্ব উপকূল চওড়া। ঠিক আছে, বেশ। লেক চিল্কা ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার্স অ্যালং দ্য ইস্টার্ন কোস্ট। লেক চিল্কা কোথায় আছে আমি দেখাচ্ছি। চিল্কা আছে এই জায়গাতে। চিল্কা কোথায় আছে? চিল্কা আছে এইরকম একটা জায়গা, এই যে এখানে যেটা ছোট্ট একটা গর্ত দেখতে পেলে ব্লু কালার করলাম, এটা হলো চিল্কা উপকূল। কোথায় আছে? উৎকল উপকূলেই চিল্কা হ্রদ আছে, যেটা ভারতের এবং এশিয়ার বৃহত্তম লেগুন। ঠিক আছে, এটা কি? চিল্কা ইজ the largest saltwater lake in India. It lies in the state of Odisha, the south of the মহানদী। ঠিক আছে, মহানদী নদী দক্ষিণে আছে, এখান দিয়ে গেছে মহানদী নদীর দক্ষিণে উৎকল উপকূল আছে, মনে রাখবে। ঠিক আছে, কোন দিকে আছে? মহানদী নদীর দক্ষিণে আছে। ঠিক আছে, দা আইল্যান্ড কি কি আছে আমাদের? আইল্যান্ড আছে আমাদের আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ। কি বলছে? You have already seen that India has a vast mainland. Beside this, the country has two group of islands. Can you identify this island group? একটা লাক্ষাদ্বীপ আর একটা আন্দামান নিকোবর। Now you see elongated chain of island located in the Bay of Bengal extending from north to south. অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে আছে। ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে আছে। এটা কোথায় দেখাচ্ছি? এই যে এই যে হলুদ কালারে গোল করা আছে, এই যে এটা হলো উত্তর থেকে দক্ষিণে এরকম চেনের মতো আছে আরাবিয়ান সিতে। ঠিক আছে, আরাবিয়ান সিতে আছে। These are Andaman and Nicobar Island. They are bigger in size and are more numerous and scattered. The entire group of island is divided into two broad categories. একটা আন্দামান, উত্তরেরটাকে বলা হয় আন্দামান আর দক্ষিণটাকে বলা হয় নিকোবর। অর্থাৎ এই অংশটাকে বলা হয় আন্দামান আর এই অংশটাকে বলা হয় নিকোবর। আর মাঝে দিয়ে একটা সামুদ্রিক পথ গেছে, এই সামুদ্রিক পথটার নাম হলো 10 ডিগ্রি চ্যানেল, যেটা আন্দামান এবং নিকোবরকে আলাদা করছে। চ্যানেল মানে বড় সমুদ্র পথ। ঠিক আছে, বড় সমুদ্র পথকে চ্যানেল বলছি। বেশ, এরপরে it is believed that these islands are elevated portion of submarine mountains, অর্থাৎ হিমালয়েরই অংশ। মনে রাখবে, আন্দামান নিকোবর কিছুটা হিমালয়েরই অংশ, যেটা সমুদ্রের নিচে ডুবে আছে। These islands groups are of great strategic importance for the country. There is a great diversity of flora and fauna, অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠীর বিরাট এখানে কি আছে? বৈচিত্র্যতা আছে। ঠিক আছে, These islands lie close to the equator, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি আছে, তাই এখানে ইকুয়েটোরিয়াল ক্লাইমেট হ্যাজ থিক ফরেস্ট, অর্থাৎ এখানে চিরহরিত অরণ্য এভারগ্রিন ফরেস্ট রয়েছে আর ইকুয়েটোরিয়াল ক্লাইমেট আছে। ঠিক আছে, বোঝা গেছে? ইন্ডিয়া অনলি অ্যাক্টিভ ভলক্যানো ইজ ফাউন্ড ব্যারেন আইল্যান্ড অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপস অফ আইল্যান্ড। ব্যারেন হলো আমাদের ভারতের একটা অ্যাক্টিভ ভলক্যানো। ঠিক আছে, আর এখানে যেটা সুপ্ত, যেটা প্যাসিভ ভলক্যানো আছে তার নাম হলো নারকোন্ডাম, মনে রাখবে।
নারকোন্ডাম হলো ভারতের একটা মৃত আগ্নেয়গিরির নাম। ঠিক আছে। আর আন্দামান নিকোবরের উচ্চতম শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। স্যাডেল পিক মনে রাখবে। আন্দামানের উচ্চতম শৃঙ্গের নাম হলো স্যাডেল পিক। আর মৃত আগ্নেয়গিরির নাম হলো নারকোন্ডাম। আর অ্যাক্টিভ ভলক্যানোর নাম হলো ব্যারেন আইল্যান্ড। ব্যারেন। ঠিক আছে। আর এটা কি বললাম? এটা সমুদ্রের নিচে পর্বতেরই একটা অংশ। ঠিক আছে। এই যে এখানে কোথায় যেন পেলাম, হ্যাঁ, সাবমেরিন মাউন্টেন্স। সাবমেরিন মাউন্টেন্স অর্থাৎ এইখানে দেখতে পাবে যে হিমালয় পর্বতেরই কিছু অংশ, এই যে হিমালয় পর্বতের কিছু অংশ এই যে এখানে আছে। ঠিক আছে। ডুবে আছে। গান সুভাষচন্দ্র বোসকে এই দুটো দ্বীপ উপহার দিয়েছিল জাপান। যে সুভাষচন্দ্র বোস আন্দামানের নাম লিখেছিল, আন্দামানের নাম রেখেছিল শহীদ, আর এটা নাম লিখেছিল স্বরাজ। ঠিক আছে। শহীদ এবং স্বরাজ নাম রেখেছিল। বোঝা গেছে? বেশ, এরপরে লাক্ষাদ্বীপটা দেখো। লাক্ষাদ্বীপ বলছে, লাক্ষাদ্বীপ হলো একটা আমাদের কোরাল আইল্যান্ড। কোরাল। ঠিক আছে। প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপ island group lying close to the Malabar coast of Kerala. This group of island is composed of small coral island. কোরাল হলো সমুদ্রে একটা, এই যে এখানে দেয়া আছে, আমি পরে বলছি, এটা বললে হয়ে যাবে। কোরাল আইল্যান্ড। Earlier they are known as the Lakshadweeps, Minicoy and Amidip. In 1973 these were named as লাক্ষাদ্বীপ। মনে রাখবে 1973 সালে এটা নাম পরিবর্তন করে লাক্ষদ্বীপ করা হয়। It covers small area of 32 square kilometer. Kavaratti Island is the administrative headquarters of Lakshadweep. মনে রাখবে কাবারাত্তি কোথায় আছে। This island group has a great diversity of flora and fauna. Flora মানে বোঝায় উদ্ভিদ, আর fauna মানে বোঝায় প্রাণী। The Piti Island, which is unique habitat, has a bird sanctuary. অর্থাৎ পিটি আইল্যান্ডে, ঠিক আছে, আমাদের কি আছে? পাখি অভয়ারণ্য আছে, বার্ড স্যাংচুয়ারি আছে। মনে রাখবে পিটি আইল্যান্ড। ঠিক আছে। যে আমাদের পিটি আইল্যান্ড একটা বার্ড স্যাংচুয়ারি লাক্ষাদ্বীপে। বোঝা গেছে? এবার কোরাল আইল্যান্ড বা কোরাল বলতে কি বোঝায়? কোরাল বলতে বোঝায় কোরাল পলিপস আর শর্ট লিভ মাইক্রোস্কোপিক অর্গানিজম হুইচ লিভড ইন কলোনিজ। দে ফ্লারিশ ইন শ্যালো মাড ফ্রি অ্যান্ড ওয়ার্ম ওয়াটার। শ্যালো মানে অগভীর, কাদা মুক্ত, উষ্ণ জলে থাকে। দে সিক্রেট ক্যালসিয়াম কার্বনেট, তারা ক্যালসিয়াম কার্বনেট ছাড়ে। দ্য কোরাল সিক্রেশন অ্যান্ড দেয়ার স্কেলেটনস ফ্রম দ্য কোরাল ডিপোজিট ইন দ্য ফর্ম অফ রিপস। অর্থাৎ তাদের শরীর এবং তাদের যে ক্যালসিয়াম কার্বনেট থাকছে স্কেলেটনে, সেইগুলো জমেই এই আমাদের লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে। দে আর মেনলি থ্রি কাইন্ডস, ব্যারিয়ার রিফ হয়, ফ্রিঞ্জিং রিফ হয়, অ্যাটলস হয়। The Great Barrier Reef of Australia is a good example of first kind of coral reef. Atolls are circular or horseshoe shaped coral reefs. মনে রাখবে অ্যাটল কেমন দেখতে। ঠিক আছে। আমরা যখন অ্যাটলের শ্রেণীবিভাগ করবো তখন বলবো, জাস্ট এখানে মনে রাখো অ্যাটল আর সার্কুলার অর হর্সশু শেপড কোরাল রিফস। ঠিক আছে। এখানে মনে রাখবে যে বেরিয়ার রিফ আছে, এটা একবারে উপকূলের সমান্তরালে তৈরি হয়। এটা উপকূলের সমান্তরালে তৈরি হবে, উপকূলের সমান্তরালে তৈরি হবে, উপকূলের সমান্তরালে তৈরি হবে। আর ফ্রিঞ্জিং রিফ কি হবে? কোনো একটা উপকূলের নিকট কোনো দ্বীপ আর বা দ্বীপপুঞ্জের চারপাশে বা মহাদেশের প্রান্তভাগে বা মৃত নিমজ্জিত কোনো আগ্নেয়গিরি জ্বালামুখের চারিদিকে গড়ে উঠবে এটা। ঠিক আছে। ফ্রিঞ্জিং রিফ কি হবে? যে কোনো মৃত নিমজ্জিত আগ্নেয়গিরির চারপাশে সংকীর্ণ ও ক্ষুদ্রাকার প্রবাল প্রাচীরকে বলা হয় প্রান্ত প্রবাল প্রাচীর। খুব ক্ষুদ্র থাকবে, তাকে বলা হয় প্রান্ত প্রবাল প্রাচীর। বেরিয়ার রিফ মানে কি বললাম? উপকূলের সমান্তরালে গড়ে উঠবে, মাঝে একটা কোনো উপহ্রদ থাকতে পারে। আর অ্যাটল কি হবে? উপকূল থেকে বেশ কিছুটা দূরে দ্বীপ ও দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠবে, আবার উপহ্রদ থাকবে। ঠিক আছে। এটাকে বলা হয় কি? প্রবাল বলয় বা অ্যাটল। ঠিক আছে। এটা কি হবে? হট শু শেপড। এইখান থেকে বইয়ের জিনিসটা বেশি করে মনে রাখো, কারণ প্রশ্ন
যখন করা হবে বই থেকেই করা হবে বেশি করে। ঠিক আছে, আমি এক্সট্রা পড়াচ্ছি না বই পড়ানোর সময়, তার কারণ কি, যে এক্সট্রা বললে অনেক কিছু বলা হয়ে যাবে। ঠিক আছে, তাই আলাদা ক্লাসও তো নিতে পারতাম এক্সট্রা যদি বলি। তাই এই এনসিআরটি করার উদ্দেশ্য হলো যাতে বইয়ে যা আছে সেটা যাতে ভালো করে এক্সপ্লেন করে মনে থাকে এবং বুঝতে পারো। ঠিক আছে, তাই এই বিষয়টা করছি। কোরাল রিফস হয়ে গেল, মনে রাখবে হর্সশু শেপড কোরাল রিফসকে বলা হয় অ্যাটলস। আর বেরিয়ার রিফ হলো উপকূলের সমান্তরালে গড়ে উঠবে, আর ফ্রিঞ্জিং রিফ হলো অনেকটা ছোট, উপকূল থেকে কিছুটা দূরে গড়ে উঠবে। ঠিক আছে, এরপরে হয়ে গেল, আমরা কি পেলাম, এ ডিটেল অ্যাকাউন্ট অফ ডিফারেন্ট ফিজিওগ্রাফিক ইউনিটস হাইলাইটস দ্য ইউনিক ফিচার অফ ইচ রিজন। প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা পেলাম। ইট উড হাউএভার বি ক্লিয়ার দ্যাট ইচ রিজনস কমপ্লিমেন্টস দ্য আদার অ্যান্ড মেক্স দ্য কান্ট্রি রিচার ইন ইটস ন্যাচারাল রিসোর্সেস। যার জন্য আমাদের কান্ট্রিকে কি করছে, একটা বড় সড়ো একটা রিচ করেছে ন্যাচারাল রিসোর্স, এত ভূপ্রাকৃতিক বৈচিত্র্য থাকার জন্য। দ্য মাউন্টেন আর মেজর সোর্সেস অফ ওয়াটার অ্যান্ড ফরেস্ট ওয়েলথ। আমাদের পার্বত্য অঞ্চল হলো ওয়াটারের সব থেকে বড় সোর্স, ফ্রেশ ওয়াটারের অর্থাৎ স্বাদু জলের, আর ফরেস্টও আমাদের মাউন্টেনের সব থেকে বেশি আছে। দ্য নর্দার্ন প্লেন্স আর গ্র্যানারিজ অফ দ্য কান্ট্রি, ওই যে বললাম যে নর্দার্ন প্লেন্স আমাদের হলো খাদ্য ভান্ডার, ঠিক আছে, বা শস্য ভান্ডার বলা হয়। দে প্রোভাইড দ্য বেস অফ আর্লি সিভিলাইজেশন। দ্য প্লেটু ইজ এ স্টোর হাউস অফ মিনারেলস। আমাদের প্লেটু অর্থাৎ মালভূমিতে সব থেকে বেশি খনিজ সম্পদ আছে। হুইচ হ্যাজ প্লেড এ ক্রুশিয়াল রোল ইন দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ দ্য কান্ট্রি। ভারতের শিল্পায়নে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্লেটু অর্থাৎ মালভূমি অঞ্চল। আর ভারতের মালভূমি, কোন মালভূমিকে খনিজের ভান্ডার বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজের ভান্ডার বলা হয়। ঠিক আছে, আর অ্যাটল মনে রাখবে হর্সশু শেপ মানে কি, ঘোড়ার খুরের মতো দেখতে। ঠিক আছে, এটা বাংলাটা বলে দিই, ঘোড়ার খুরের মতো দেখতে। ঠিক আছে, দ্য কোস্টাল রিজন অ্যান্ড আইল্যান্ড গ্রুপ প্রোভাইড সাইট ফর ফিশিং অ্যান্ড পোর্ট অ্যাক্টিভিটিস। আমাদের সামুদ্রিক অঞ্চল আছে যেখান থেকে আমরা কি করতে পারি, মাছ ধরতে পারি। দাস দ্য ডাইভার্স ফিজিক্যাল ফিচার্স অফ দ্য ল্যান্ড হ্যাভ ইমিনেস ফিউচার পসিবিলিটিস অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ এত কিছু আমাদের বৈচিত্র্য থাকার কারণে ইন ফিউচারে আমাদের দেশ অনেকটা উন্নতির শিখরে পৌঁছাবে, এটা আশা করতে পারি। আর এখানে আমরা যখন ডেকান প্লেটু করছিলাম, এখানে আমি কিছু কথা বলে নিই আর একটু। কোথায় গেল, হ্যাঁ, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট করেছিলাম মনে আছে। ওয়েস্টার্ন ঘাটসের আমাদের যদি বলি লোকাল নেম, ওয়েস্টার্ন ঘাটসের লোকাল নেম হলো সাহাদ্রি। আর ওয়েস্টার্ন ঘাটস মানে পশ্চিম ঘাট পর্বতের লোকাল নাম, স্থানীয় নাম হলো সাহাদ্রি। আর পূর্ব ঘাটের স্থানীয় নাম হলো মালায়াদ্রি। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। পশ্চিম ঘাট হলো সাহাদ্রি। ঠিক আছে, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো ভাবুলমালা। ঠিক আছে, আর পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম মালায়াদ্রি। মালায়াদ্রি এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দা গাদা। বইতে ভুল দেয়া আছে, ঠিক আছে, জিন্দা গাদা হবে। আর আর কি মনে রাখবে, হ্যাঁ নীলগিরি, নীলগিরি পর্বতে স্টার্ট দিয়ে বলছি, নীলগিরি পর্বতে যে এখানে দেখালাম না, এই যে নীলগিরি পর্বতে পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট একসঙ্গে কি হয়েছে, জয়েন হয়েছে। তাই নীলগিরি পর্বত একটা কি পর্বত গ্রন্থি। পশ্চিম প্লাস পূর্ব ঘাট, পশ্চিম প্লাস পূর্ব ঘাট জয়েন্ট হয়েছে কোথায় গিয়ে, নীলগিরি পর্বতে। নীলগিরি পর্বতে গিয়ে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দোদা বেতা। দোদা বেতা, ঠিক আছে, দোদা বেতা।
দুধাবেতা। ঠিক আছে। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমালাই পর্বতের আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমালাই পর্বতের আনাইমুদি হলো সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এখানে আমরা পড়েছিলাম যে বিন্ধ্য পর্বত, তাই না? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে কি? মানপুর। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে মানপুর। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মানপুর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। আর এই বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মাঝ দিয়ে অর্থাৎ গ্রস্ত উপত্যকা দিয়ে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে দিয়ে অর্থাৎ গ্রস্ত উপত্যকা দিয়ে কি যাচ্ছে? নর্মদা নদী যাচ্ছে। ঠিক আছে, গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝায়? এটা হলো গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, দুটি পর্বত উঠে আছে আর অংশটা বসে গেছে। ঠিক আছে, অর্থাৎ সাইডে দুটো, এটা হলো স্তূপ পর্বত, এটা হলো স্তূপ পর্বত। আর যেখান দিয়ে নদী যাচ্ছে, এই যে নদী, এটা যে গর্ত দিয়ে, সেটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, আর কি বলার আছে? হ্যাঁ, এখানে মনে রাখবে যে পশ্চিমঘাট পর্বতের যে পশ্চিম ঢাল, অর্থাৎ এই জায়গাতে যে হ্রদ তৈরি হয়, সেই হ্রদকে বলা হয় কি? কয়াল। এখানে যে হ্রদ তৈরি হয় তাকে বলা হয় কয়াল। স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল। ঠিক আছে, কয়াল বলা হয়। আর ভারতের বৃহত্তম কয়লার নাম কি? ভেম্বেনাদ। বৃহত্তম কয়লার নাম হলো ভেম্বেনাদ। বৃহত্তম কয়লার নাম হলো ভেম্বনাদ। এগুলো এক একটা কি? ব্যাকওয়াটার্স। ব্যাকওয়াটার্স মানে কি? ব্যাকওয়াটার্স মানে সম্পূর্ণরূপে লবণাক্ত নয়। এখানে নদী মিশছে প্লাস সমুদ্রের জল মিশে ব্যাকওয়াটার্স তৈরি করেছে, অর্থাৎ সম্পূর্ণরূপে লবণাক্ত নয়। এই কয়াল কি করে তৈরি হয়েছে? এই যে এই জায়গাটা, এই যে এই অংশটা অনেকবার উত্থান হয়েছে, নিমজ্জন হয়েছে। ঠিক আছে, তার জন্য এখানে এই কয়েলগুলো তৈরি হয়েছে। বোঝা গেছে? আরো ডিটেলস আমি বলছি না, আমরা ডিটেলস পরে যখন এই বইগুলো শেষ হয়ে যাবে, তখন ভারতের ভূগোল শুরু যখন করব, তখন ডিটেইলি আলোচনা করব। ঠিক আছে, তবে আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল। বই থেকে যেটুকু আছে সেটুকুই আমি বলছি, কারণ ভারতের ভূগোল সম্পর্কে অনেক তথ্য আছে। যেটুকু মোটামুটি বলা যায় সেটুকু বললাম, আর বাকিগুলো আমরা আলাদা করে ভারতের ভূগোল যখন পড়বো তখন আলোচনা করব। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের নদী, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, ভারতের নদী অর্থাৎ ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া আলোচনা করব। আর করব মানে দিনে 2টো করে চ্যাপ্টার শেষ করব আমরা। ঠিক আছে, আমাদের 2টো চ্যাপ্টার হয়ে গেল। তারপরে ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।